আওয়ামী লীগের যে ব্যান করা হয়েছিল সেই ব্যানটা অবৈধ, কারণ সেই ব্যানের ভাষাগত ত্রুটি আছে। সেই ব্যানের যে এক্সিকিউটিভ অর্ডার, আপনি এক্সিকিউটিভ অর্ডারে একটা দলকে নিষিদ্ধ করতে পারেন না, এবং যে গ্রাউন্ডস দেখিয়েছেন সেই গ্রাউন্ডসটা অবৈধ। সেই অবৈধ এসআরওটাকে অকার্যকর করার জুডিশিয়াল প্রক্রিয়া আছে, নন জুডিশিয়াল প্রক্রিয়া আছে। আবার কখনো কখনো রাজনৈতিক দল অটোমেটিক রিভাইভ হয়। এই ভোটের মাধ্যমে আওয়ামী লীগের বহু সমর্থক ভোটাররা ভোট কেন্দ্রে গেছে। আবার এখন অনেকেই বক্তব্য দিচ্ছে অনলাইনে, যেমন ওখানে বলা আছে অনলাইন নিষিদ্ধ, কিন্তু অনলাইনে তো আওয়ামী লীগ কার্যক্রম আমরা দেখছি প্রতিনিয়ত। 36টা অফিস খোলা হয়েছে, 5টা আবার বন্ধ করে দেওয়া হয়েছে, 31টা এখনো খোলা আছে। তো এইভাবে কিছু কিছু ভাবে আওয়ামী লীগ অটোমেটিক্যালি ফিরে আসবে বলে আমার মনে হয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে নিয়মিত আয়োজন আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবরে। আমি শুরুতেই জানিয়ে দিই আমাদের আজকে সম্মানিত অতিথি এবং আপনাদের সবার পরিচিত মুখ, বাংলাদেশের রাজনীতি অঙ্গনে যেমন রাজনীতি অঙ্গনে পরিচিত মুখ, একই ধারে রাজনৈতিক বিশ্লেষক, বিশিষ্ট আইনজীবী, জাতীয় পার্টির মহাসচিব শামীম আহমেদ পাটোয়ারি। জনাব শামীম আহমেদ পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য। শামীম ভাই, সরাসরি আলোচনায় যেতে চাই। রাজনীতিতে বহু ঘটনা ঘটে গেছে, আপনাকে ইলেকশন ডামাডোলের মাঝে আমরা বেশ কিছুটা বিরতি দিয়ে পেয়েছি। আমি সাম্প্রতিক একটা ইস্যু দিয়ে শুরু করতে চাই। আপনি দেখেছেন গত দুদিন ধরে বাংলাদেশে এখন সরকারি দল বিএনপি, বিরোধী দল জামাতে ইসলামী হঠাৎ করে সাবেক উপদেষ্টা, আলোচিত বিতর্কিত গত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে জামাতে ইসলামী মাঠে বিক্ষোভ পর্যন্ত করছে। তাদের অভিযোগ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ সৈয়দা রেজওয়ানা জড়িত, সৈয়দা রেজওয়ানার একটি বক্তব্য করে। এবং খলিলুর রহমানকে নিয়ে এই মন্ত্রী হওয়ার পরে, এবং দুইজন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখন বিএনপির অবজেকশন ছিল, জামাতের কোন অবজেকশন তখন দেখা যায়নি। এখনই হঠাৎ করে রেজওয়ানার বক্তব্য, সেটা আসলে কি, কতটুকু তিনি জামাতকে মিন করেছেন, আবার কেনই বা সৈয়দা রেজওয়ানা হঠাৎ করে এখন কথা বলছেন তার বিরুদ্ধে, যখন নানান অনিয়ম, দুর্নীতি, মবের অভিযোগ এবং ওই সরকারের সমস্ত রকম অপকর্মের সাথে তার সম্পৃক্ততার অভিযোগ। এই সময়ে এই ঘটনাটার অন্তর্নিহিত তাৎপর্য কি, আসলে কি ঘটছে, আপনার বিশ্লেষণটাকে একটু জানতে চাই। দেখুন, একটা হচ্ছে যে ওনার মন্তব্যে উনি প্রথমে বলেছেন একটি দলের দিকে ইঙ্গিত, পরে উনি বলছেন দল না, উনি ইসলামিক উগ্র মতবাদকে কন্টিনিউ কথা বলেছেন। যেটাই হোক, উনি পক্ষ নিয়েছেন এটা বোঝা যাচ্ছে। এবং উনি, আমরা যতটুকু দেখেছি পত্রপত্রিকা, উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন অ্যাডভাইজার ছিলেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছেন যে তারা সকল বিষয় জানতেন না, অনেক বিষয় তাদেরকে জানানো হতো না। অর্থাৎ ব্রিগেডিয়ার সাখাওয়াত ফিল করেছেন যে ওখানে একটা কিচেন ক্যাবিনেটের ভিতরে ক্যাবিনেট আছে। সেই ক্যাবিনেটের ছোট ক্যাবিনেটের পার্ট ছিলেন রেজওয়ানা সাহেব ম্যাডাম। উনি অবভিয়াসলি বিগত সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন ছিলেন। উনি যে কথাটি বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে একটা পূর্ব নির্ধারিত ইলেকশন তারা প্ল্যান করেছিল এবং ইঞ্জিনিয়ারিং ছিল, এবং কাকে জেতানো হবে, কোন মতবাদকে জেতানো হবে, এটি তারা নির্ধারণ করেছিল। জামাতের জন্য এটি একটি সুযোগ দিয়েছে, কারণ জামাত এই সৃষ্টির পর থেকে অথবা বাংলাদেশে আবির্ভাবের পর থেকে প্রথমবারের মতো তারা এমন একটা মোমেন্ট তৈরি করেছিল, তাতে তাদের অনেক নেতাকর্মী মনে হচ্ছিল তারা ক্ষমতায় আসতে পারে। এবং ভোটের পরে যখন তারা ক্ষমতায় আসতো না, এটাকে জাস্টিফাই করার জন্য রেজওয়ানার বক্তব্যটা তারা ব্যবহার করতে পারছে। আর আমি মনে করি জামাত খুব কৌশলে আগাচ্ছে, যে তারা একদিকে যেমন সরকারের সাথে সুসম্পর্ক রাখছে, তারা বলছে তারেক জিয়া খুব যোগ্য প্রধানমন্ত্রী, এটা কিন্তু বলেছে। আবার আরেকদিকে তারা একই সাথে মাঠে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করে রাখছে। জাতীয় পার্টি 14 সালে যখন বিরোধী দল হলো, তখন জাতীয় পার্টি একটা ভুল করেছিল, সেটা হচ্ছে জাতীয় পার্টি রাজপথে আন্দোলনে ছিল না। জাতীয় পার্টি রাজপথে আন্দোলনে না থাকার কারণে 14 থেকে 24 জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধী দল হিসাবে পরিগণিত করা হয় নাই, গৃহপালিত দল বলে অনেকে বলেছে। জামাত সেই ভুলটা করছে না। ফান্ডামেন্টাল ইস্যুতে তারা বিএনপির সাথে এক, আমি কোনো সন্দেহ নাই। ফান্ডামেন্টাল ইস্যুতে তারা বিএনপি সহ একত্রে বসে ভেতরে তারা আলোচনা করেই সব সমাধান করবে। কিন্তু রাজপথে তারা সবসময় আন্দোলন দেখাচ্ছে, সবসময় জিহাদ দেখাচ্ছে। তারেক জিয়ার বিরুদ্ধে মিছিল, খলিলুর সাহেবের বিরুদ্ধে মিছিল, রেজওয়ানার বিরুদ্ধে মিছিল, এবং কখনো কখনো সবার বিরুদ্ধে মিছিল করে তারা রাজপথটা গরম রাখছে। পরে অপোজিশনের যে ভ্যাকুয়াম আছে, এই ভ্যাকুয়ামে যেন ফাঁকা না হয়। তবে আমি মনে করি অবশ্যই বিগত সরকার ভোটে নিরপেক্ষ ছিল না, তারা এনসিপি কে গঠন করেছে, এনসিপি কে প্রমোট করেছে, এনসিপি কে ফাইন্যান্স করেছে, এনসিপি কে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে, এনসিপি কে ভোটে একটা আপার স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করেছে, এনসিপির কথা মতো প্রশাসন সাজিয়েছে।
তফসিল পিরিয়ডে প্রধান উপদেষ্টা এনসিপি নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন 1-to-1, কিন্তু অন্যদের সাথে দেখা করেননি। এর মাধ্যমে তারা কিছু দলকে প্রমোট করেছে, কিছু দলকে মেনে নিয়েছে, আর জাতীয় পার্টির সাথে চরম বৈষম্যমূলক আচরণ করেছে। অবশ্যই অন্তর্বর্তী সরকারটা নিরপেক্ষ ছিল না। ইউনূস সরকার শেষ একদিন ইলেকশনের একদিন আগে ডক্টর ইউনূস নিজেকে নিজে ভিভিআইপি ঘোষণা করে গেছেন। তিনি রাষ্ট্রীয় সুবিধা আরো 1 বছর পেতে যাচ্ছেন। আপনি কি মনে করেন এটা কতটা ন্যায়সঙ্গত, কতটা নৈতিক, এবং এর পেছনে উদ্দেশ্য কি? দেখুন, বাংলাদেশের মতো দেশে এটা খুব বৃহৎ কোনো ঘটনা আমি এটা মনে করি না। উনি একজন নোবেল লরিয়েট, উনি একটা বিপ্লবের মাস্টার মাইন্ড, ম্যাটিকুলাস ডিজাইনের পিছনে ছিলেন, এটা প্রমাণ হয়ে গেছে। সেখানে একটা পট পরিবর্তন হয়েছে, তারপরে 3 দিন দেশে মহাযজ্ঞ চলেছে, এরপর উনি দেশে আসছেন এবং উনি তখন একটা পক্ষ নিয়েছেন। তো তার বিপক্ষে অনেক গোষ্ঠী আছে, অনেক শক্তি আছে যারা তাকে ঘৃণা করে। এই আমি মনে করি বিগত আন্দোলনের ফলে আওয়ামী লীগের পতন হয়েছে, দেশে একটা গণতন্ত্র উত্থান হয়েছে, এটা যেমন সত্য। আমি তো মনে করি সবচেয়ে ক্ষতি হয়েছে ডক্টর ইউনূস স্যারের। আপনি 5ই আগস্টের আগের ইউনূস, 2024 সালের, আর 26 সালের মার্চের ইউনূস, এই দুটোকে যদি কম্পেয়ার করেন, 5ই আগস্টের আগে তিনি মহাপরাক্রমশালী সরকারের সাথে একা লড়ছিলেন, তার সাথে জনগণ ছিল, তার সাথে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার ছিল। তখন তার কোনো ভিভিআইপি প্রোটোকল দরকার হয়নি। তাকে সরকার নির্যাতনও করেছে, উনি নির্যাতনটা হাসি মুখে মেনেও নিয়েছেন, ফেস করেছেন। এই মরাল কারেজটা তার ছিল। এখন মরাল কারেজটা নষ্ট হয়ে গেছে, ওনাকে ভিভিআইপি স্পেশাল ফোর্স নিতে হচ্ছে, স্পেশাল সিকিউরিটি নিতে হচ্ছে। কারণ ইতিমধ্যে তার কাজে কর্মে অনেক গোষ্ঠী স্বার্থ তাকে ঘৃণা করছে। এটি তার জন্য একটা বিশাল বড় বিপর্যয়, যে মানুষটিকে বাংলাদেশে কেউ ঘৃণা করতো না। 5ই আগস্টের আগে তাকে কেউ পছন্দ করতো, কেউ একটু অপছন্দ করতো, কেউ তার অন্ধভক্ত ছিল, কেউ তার প্রতি সিম্পাথাইজ ছিল, যে তাকে বারবার অপমান করা হচ্ছে, কিন্তু বাংলাদেশ তাকে ঘৃণা করতে এমন মানুষ ছিল না। এখন আস্তে আস্তে একটা ঘৃণার গোষ্ঠী তৈরি হয়ে গেছে, যারা তাকে এবং তার সঙ্গীকে পৃথিবীর যেখানে পাবে সেখানে অপদস্থ করবে। এই পরিবেশটা সৃষ্টি হলো কেন? এই পরিবেশটাকে অ্যাভয়েড করা যেত না? ডক্টর ইউনূস স্যার এই পরিবেশটা অ্যাভয়েড করতে চান নাই, যে কারণে তাকে ভিভিআইপি সিকিউরিটি প্রোটোকল নিতে হচ্ছে। এবার আমি এটাকে অন্যায় বলবো না। একজন চিফ অ্যাডভাইজার, একজন নোবেল লরিয়েট এত কিছুর পরে এটুকু নিতে পারেন, এটা আমি খুব অন্যায় বলবো না, কারণ তার মবেরও ভয় আছে। তার আমলে অসংখ্য মব হয়েছে, উনি ঠেকাতে পারেননি। এখন তিনি ক্ষমতার বাইরে, এখন তার বিরুদ্ধে মব হলে, তাকে পুলিশ আস্তে আস্তে অপদস্থ করলে কে ঠেকাবে? তো এটা আমি অযৌক্তিক মনে করছি না। তবে ওই যে এরশাদ স্যারকে কিন্তু দেখতাম, উনি বিভিন্ন জেলা শহরে যেতেন, সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে রেখে একা একা উনি হাঁটতেন, একা চায়ের দোকানে, পানের দোকানে হাসতেন, কথা বলতেন, হাত নাড়তেন, তার তো কোনো ভয় ছিল না। তো ওই রাজনীতিবিদরা যখন ওই জায়গাটায় উত্থান যেতে পারবে, তখনই সে রাজনীতিবিদ। ইউনূস স্যার কোনো রাজনীতিবিদ না, উনি অ্যাপলিটিক্যাল মানুষ। জি। জি। সাহেব ভাই, একটা খুব ভয়ঙ্কর বিপদের হাতছানি, সেটা হচ্ছে ইরান যুদ্ধের এফেক্ট। আমরা অনেকেই ইতিমধ্যে বুঝতে পারছি যদি দীর্ঘায়িত হয় কি হতে পারে। জাতি অনেকভাবে বিভক্ত, আওয়ামী লীগ নাই, জামাত কখন কি করে সেটা বোঝা খুব মুশকিল হয়। তারেক রহমান প্রথমবারের মতন প্রধানমন্ত্রী, জাতীয় পার্টি এবার নির্বাচনে একটি আসনেও জিততে পারেনি, অনেক প্রশ্ন আছে সেখানে। এই যে বাংলাদেশে একটা স্ক্যাটার্ড অবস্থা, আমরা কিভাবে, মানে এই সিচুয়েশনটা মোকাবেলা করা কতটুকু আমাদের জন্য টাফ হবে, এবং সামনে কি ধরনের ভয় বা দুশ্চিন্তা আছে? আমি ইরান যুদ্ধের প্রভাব হিসাবে বাংলাদেশে যেটা দেখছি, কাল থেকে লম্বা লাইন, পেট্রোল লাইন, এটা ভয়ঙ্কর ব্যাপার। এবং পেট্রোল পাম্পগুলো তেল দিতে পারছে না। 50 লিটার চাইলে 5 লিটার দিচ্ছে, 10 লিটার চাইলে 2 লিটার দিচ্ছে। এটা একটা প্যানিক সিচুয়েশন হয়ে গেছে। তো সরকার এটা কেন প্রেডিক্ট করলো না, বা রেশনিং করে দিলে সরকার বলে ফেলতো, রেশনিং করে দিত। কোনো ঘোষণা ছাড়া পেট্রোল পাম্পগুলোতে প্যানিক হচ্ছে। এবং একবার যদি তেলের কারণে আমাদের টাকাটা বন্ধ হয়ে যায়, আমাদের মোবিলিটি বন্ধ হয়ে যায়, মোবিলিটি স্তব্ধ হয়ে যায়, এইখান থেকে কিন্তু দেশ আর বেরোতে পারবে না। দেশে তখন খাদ্য সংকট হবে, দেশে তখন সবজির দাম বাড়বে, সবজি পচে যাবে, মাছ পচে যাবে, মাছের দাম বাড়বে, চালের দাম বাড়বে। এইখানে তেলের ম্যানেজমেন্টে আমার মনে হচ্ছে সরকারের কিছুটা পূর্ব নির্ধারিত কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। ইরান যুদ্ধের ফলাফল যেটা হবে, সবচেয়ে খারাপ ফলাফল যেটা হবে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী যদি আরো দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে আমাদের এই তেলগুলো আসা বন্ধ হয়ে যাবে, এটা বাংলাদেশ ইম্প্যাক্ট করবে। এই মুহূর্তে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রেডে গার্মেন্টসটা এফেক্ট হতে পারে।
যখন যুদ্ধ হয় তখন মানুষ কাপড় কেনে না, প্রোডাক্ট কেনে না, শিপমেন্ট ক্যান্সেল হয়, নতুন শিপমেন্ট আসে না। এটা আমাদের গার্মেন্টস একটু ইম্প্যাক্ট ফেলবে। আরেকটা জিনিস, আমরা স্বচ্ছ স্বচ্ছ চিন্তা, স্বচ্ছ ঘোষণা চাই। সমস্ত দায় দেনা পরিশোধ করে আমাদের এখন রিজার্ভ কত আছে, এই প্রশ্নের উত্তর আমরা আওয়ামী লীগের আমলেও পাইনি। ইউনূস সরকারের আমলে আমরা দেখেছিলাম 30 বিলিয়নে বেড়েছে রিজার্ভ, কিন্তু আসলে দায় কতটুকু আছে এটা আমাদের জানতে হবে, এবং সেটা অনুযায়ী আমাদের ইম্পোর্ট ক্যালকুলেশন করতে হবে। কত টাকা রিজার্ভ আছে, কত টাকা রিজার্ভ যোগ হতে পারে, কত টাকা ইম্পোর্ট লাগবে, এটার একটা সূক্ষ্ম ছেঁড়া ফুল ছেঁড়া বিশ্লেষণ করে তারপরে ইম্পোর্টে যেতে হবে। তো নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে, এক রাজনৈতিক সমঝোতা নাই, সংসদটা এক পেশে। জামাত বিএনপি 17 বছরের নির্যাতিত বন্ধু, বা আমরা বলবো 91 সাল থেকে নির্ধারিত বন্ধু, শুধুমাত্র 96-র ভোট ছাড়া বাকি সবসময় জামাত বিএনপি একত্রেই ভোট করেছে, মোরাললেস 91 পর থেকে। তো সেই পরীক্ষিত দুটো দল, বন্ধু প্রতিনিধি দল, একটি দল সরকারি দলে, একটি দল বিরোধী দলে, তারা যতই মাঠে কম্পিটিশন দেখাক, কনফ্লিক্ট দেখাক, এটা আর্টিফিশিয়াল। তো এর বাইরে বিশাল দল হিসাবে অবশ্যই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের একাংশ, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে তারাও নাই, অর্থাৎ সংসদটি প্রতিনিধিত্বশীল হয়নি। প্রতিনিধিত্বশীল ছাড়া একটি সরকার দিয়ে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট মোকাবেলা করতে গেলে জনাব তারেক জিয়াকে সংসদের বাইরেও চিন্তা করতে হবে, এবং সে বিষয়ে খুব বেশি সময়ও তার হাতে নাই। জনাব তারেক জিয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা হবে, উনি প্রথমবারের প্রাইম মিনিস্টার, প্রথমবারের প্রাইম মিনিস্টার হওয়ার সাথে সাথেই তাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা তাকে জনপ্রিয়তা নষ্ট করতে পারে, কিন্তু দেশের স্বার্থে নিতে হতে পারে। ঠিক ওই ধরনের সাহসী মনোভাব, পদক্ষেপ, চিপ পপুলিজমের বাইরে উনি আসতে পারবেন কিনা, এটা ইয়েট টু সি। সেভাবে খুব আলোচিত ইস্যু আওয়ামী লীগ। বলা হয় যে গত নির্বাচনে আওয়ামী লীগের একটা বড়, যারা গেছেন সেন্টারে ভোট বিএনপি কে দিয়েছে, যদি না পেত বিএনপি তো পাশ করতো না। এই গত 10-15-20 দিন এই সরকার আসার পরে যেই কালচারটা দেখতে পাচ্ছেন আপনি, ধরেন আওয়ামী লীগের লোকজন কিছু কিছু জামিন হচ্ছে, কিছু কিছু জায়গায় অফিস খুলছে, বাট আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আপনারাও যেটা চান, বিএনপিও বলে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না, কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে অথবা নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা, কবে থেকে আওয়ামী লীগ রেগুলার পলিটিক্স আসবে, এর উপরে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের কিছুটা কি বলে আপনারা মনে করছেন, আর কি হওয়া উচিত? দেখুন, ইউনূস সরকারের আমলে ইউনূস সরকারের তীব্র জামাত প্রীতি ছিল, যদিও ভোটের রেজাল্টে জামাত জিতেনি, বা তাদের জামাত প্রীতি ছিল। জামাতকে সুবিধা করে দেওয়ার জন্য তারা সমস্ত ছাত্র সংসদে ইলেকশন করেছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাত ঘেঁষা ছিল, এবং বিএনপি ভুল করেছিল, ছাত্র সংসদের নির্বাচনগুলো তারা রাজি হয়েছিল। ফলে সংসদের চারদিকে যত বিশ্ববিদ্যালয় আছে, যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রায় সবগুলো শিবিরের একচ্ছত্র আধিপত্য আছে। যখনই জনাব তারেক জিয়া আওয়ামী লীগের ব্যান্ড লিফট করার কথা বলবেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হয়তোবা তার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাবে। কিন্তু আমি মনে করি, যদি আজকে জামাত ক্ষমতায় আসতো, জামাতও একই কাজ করতো, আওয়ামী লীগের ব্যান্ড লিফট করতো। সেক্ষেত্রে আমরা মনে করি একটা হতে পারে যে, তবে ওই আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে জামাত এবং বিএনপি মিলে এই কৌশলটা নিবে বলে আমার ধারণা। সেটা গোপন কৌশল হতে পারে, যে আওয়ামী লীগকে ফিরতে দিল খুব ছোট পরিসরে, অথবা 2 বছর পরে, অথবা আওয়ামী লীগ ফিরলে জামাত বিএনপি একসাথে হয়ে যাবে। এই ধরনের কিছু অভ্যন্তরীণ কৌশল আমার মনে হয় জামাত বিএনপি এই বিষয়ে অন্তত নেবে। সেভাবে আপনি জানেন যে প্রেসিডেন্ট নিয়ে একটা তুলকালাম কাণ্ড ঘটেছে, প্রেসিডেন্ট অনেক কথা ফ্ল্যাশ করেছেন, আরো হয়তো করবেন কি করবেন না জানি না, কিন্তু হঠাৎ করে প্রেসিডেন্টের ইস্যুতে আর কারো কোনো প্রতিক্রিয়া নেই, যেমন আপনারাও কোনো প্রতিক্রিয়া দেখাননি, বিএনপির তেমন কোনো রিয়েকশন, নেগেটিভ রিয়েকশন নাই, কিন্তু জামাত এবং এনসিপি খুব নেগেটিভ রিয়েকশন দেখিয়েছে। প্রেসিডেন্ট কেন এগুলো বলছেন, এরপরে প্রেসিডেন্ট ইন্টারভিউ দেওয়ার পরে তার অভিশংসন চাই, তার গ্রেফতার চাই, কেন জামাত এবং এনসিপি প্রেসিডেন্ট নিয়ে এত রিয়েকশন দেখাচ্ছে, কি মনে হয় আপনার? একটা হচ্ছে যে প্রেসিডেন্ট একটা সাক্ষাৎকার দিয়েছে, এই সাক্ষাৎকারটা দেয়াটা কতটা যৌক্তিক আমি জানি না, তবে উনি প্রথমে একটা হিস্ট্রিক্যাল কনটেক্সটে তার ভূমিকা, তার মতামত জানিয়ে দিয়েছেন। সরকার গঠন হওয়ার পরে তার কিন্তু আর সাক্ষাৎকার দেওয়ার সুযোগ নাই। সরকার গঠন হয়ে যাওয়ার পরে হি ইজ এ সিরিমোনিয়াল হেড। এখন তাকে সরকার যে বক্তব্য লিখে দিল, ওনাকে সাংবিধানিক ভাবে ওই বক্তব্যই পড়তে হবে। এই যে রাষ্ট্রপতি ভাষণ দেবেন কিনা প্রথম অধিবেশনে, এটা তো হাজার বছরের কনভেনশন।
এবং এটা অতীতেও ডিসপুট এসেছিল। শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে এসেছিল 2001 সালে, উনি কিন্তু ভাষণ দিয়েছেন, যে ভাষণটা সেই সময় বিরোধী দল আওয়ামী লীগ প্রত্যাঘাত করেছিল, যে আমাদের দলের মনোনীত একজন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব জাস্টিস, উনি বিএনপি আসার সাথে সাথে বিএনপির ভাষায় বক্তব্য দিলেন কেন? কিন্তু আসলে ওনার কিছু করার নেই, ওখানে ক্যাবিনেট যা লিখে দেবে ওনাকে সংসদে তাই পড়তে হবে। 2008 সালে আওয়ামী লীগ আসার পর ইয়াজউদ্দিন সাহেবও বক্তব্য দিলেন, উনিও কিন্তু বিএনপির আমলে অ্যাপয়েন্টেড, কেয়ারটেকার সময় কেয়ারটেকারের পারপাস সার্ভ করেছেন, আওয়ামী লীগের সময় এসে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন। রাষ্ট্রপতির কোনো বিকল্প নেই দেশের স্বার্থে। তো সেদিক থেকে জামাত এবং অন্য এনসিপি বা যারা আছেন, তারা চুপ্পু সাহেবকে দেখতে পাচ্ছেন না, মহামান্যকে। তার প্রধান কারণ হচ্ছে তাদের উদ্দেশ্য পূরণ হয়নি। তাদের অনেকের উদ্দেশ্য ছিল সেনাপ্রধানকে সরাবে, সেনাবাহিনীকে রদবদল করবে, একটা বিপ্লবী সরকার হবে, ইসলামিক সরকার হবে, একটা জঙ্গি সরকার হবে, একটা ভারতের সাথে যুদ্ধ লাগানো হবে, একটা করিডোর হবে, মায়ানমারের সাথে যুদ্ধ লাগানো হবে, টেরোরিজম ইম্পোর্ট করা, টেরোরিজম এক্সপোর্ট করা, এইটার একটা পূর্ব চিন্তা অনেকের মাথায় ছিল। সেইটা কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এবং বিএনপির কারণে সেই আমলে এটা হয়নি। ইউনিট সরকারও তাদের সাহায্য ছিল, তিনি চেয়েছিলেন, কিন্তু এই রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের কারণে এটা পারা হয়নি, যে কারণে রাষ্ট্রপতির বিরুদ্ধে তাদের রাগ আছে। এছাড়া রাষ্ট্রপতির বিরুদ্ধে রাগ থাকার কিছু নেই। হ্যাঁ, উনি আগের রিজিমে, এটা সত্য। তো বাংলাদেশে এখন 17 লক্ষ সরকারি কর্মচারী, তার মধ্যে 16 লক্ষই তো আগের রিজিমে। তো ওই আগের রিজিম তো আর কোনো রাজনৈতিক ব্যাখ্যা হতে পারে না। মহামান্য পদটি মহামান্য, চেয়ারটি মহামান্য, সকলকে ওই চেয়ারকে শ্রদ্ধা করতে হবে। একটা চেয়ার না থাকলে দেশের স্ট্যাবিলিটি থাকতো না। স্বাক্ষর করতো কে? সংসদ ভাঙতো কে? ইউনিস গভর্নমেন্টকে শপথ করিয়েছে কে? এই কাজগুলো তো উনি করেছেন। উনি না করলে তো আরো অরাজকতা আসতো। রাষ্ট্রপতি শপথ না নিলে হয়তো ডক্টর ইউনুস স্যার বলতো আমি আসবোই না, শপথই নিব না, কারণ উনি খুব আইন মেনে চলা বা এই ধরনের ক্ষেত্রে খুব সাবধানী ভূমিকা পালন করেন। তো সেই ভূমিকাটা তো মহামান্য পালন করেছেন দেশের ক্রাইসিসে। তার পুরস্কার তাকে দেওয়া না হোক, তিরস্কার না করা হোক, এটা তো যৌক্তিক দাবি। জি, আমাদের বিষয় এখনো কাটছে না, দেশের অনেকের মানুষের বিষয় কাটছে না। 300 আসনের মধ্যে জাতীয় পার্টি একটি আসনও পেল না। জাতীয় পার্টি জিএম কাদের, শামীম হায়দার, পাটোয়ারি, এই মানুষগুলো ফেল করেছে। আমি যা ঘটে গেছে এটা তো আর ফিরিয়ে আনা যাবে না। ইলেকশনের পরে আপনারা অনেকটাই স্থিমিত, রাজনৈতিক মাঠে ওভাবে তেমন কোনো কর্মসূচি নেই। ইভেন ইলেকশনের আগে আপনার চেয়ারম্যান জিএম কাদের সাহেব, আপনি যতটা কথা বলেছেন, মিডিয়ায় সরব ছিলেন, একটু কি স্থিমিত? আপনারাও কি সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না? এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? জাতীয় পার্টিকে আবার সড়কে ফিরতে পারবে, নাকি বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি? এবং ইলেকশন আগে অনেকে মনে করতেন যে যত যাই হোক জামাত থার্ড পজিশন অথবা এবারের জায়গায় দ্বিতীয় পজিশন নিতে পারবে না, এবং যে কারণে জামাতকে তারা নিষিদ্ধ চেয়েছে। কিন্তু এই ঘটনা এত গণেশ কিভাবে উল্টে গেল? ইউনিস সরকারের বিরুদ্ধে যেহেতু আমরা কঠোর ভাষায় কথা বলতাম, একমাত্র আমরাই কথা বলতাম, জিএম কাদেরই একমাত্র বলতো, এটার প্রতিশোধ ইউনিস সরকার ভোটে নিয়েছে। হ্যাঁ, ভোটকে পাশ করানোর জন্য এক ধরনের ইঞ্জিনিয়ারিং করার কথা ছিল, তার সাথে যুক্ত করা হয়েছে জাতীয় পার্টি যেন কোনো আসনে জয়লাভ করতে না পারে। শুধু তাই না, জাতীয় পার্টিকে তৃতীয় করা হয়েছে প্রত্যেকটি আসনে, আমাদের উইনিং সিট গুলোতে। এবং দেশব্যাপী যেন 1% ভোট না পায়, কারণ 1% ভোট পেলে জাতীয় পার্টি আপার হাউসে যেতে পারবে। তো এটা তো একটা ডাবল মেটিকুলাস ডিজাইন করে আমাদেরকে ভোটের রাজনীতিতে একটু বিতর্কে ঘোরানো হয়েছে, আউট অফ পার্লামেন্ট করা হয়েছে। তবে আমরা এতে ভীত, সন্ত্রস্ত বা বিব্রত না, যেহেতু ভোটটি আমাদের ক্ষেত্রে সুস্থ হয়নি। 18 সালেও বিএনপি মাত্র 5টি আসন পেয়েছিল, আজকে বিএনপি 200-র উপরে আসন পেয়েছে। 96 সালে সুষ্ঠু ভোটে জামাত 3টে আসন পেয়েছিল, আজকে সেই জামাত প্রায় 70টি আসন পেয়েছে। তো আমরা মনে করি যে এর থেকে আমরা ঘুরে দাঁড়াবো। তবে আমরা বর্তমান সরকারের মনোভাব তীব্রভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা রাখি বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক হবে, গণতান্ত্রিক হবে। বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক হলে আমরা এক কৌশলে আগাবো। বর্তমান সরকার যদি গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক না হয়, তারা যদি কোনোভাবে স্বৈরতন্ত্রের দিকে আগায়, তখন জাতীয় পার্টি ভিন্ন কৌশলে আগাবে। তো আমরা এখন পর্যবেক্ষণ করছি, নিজেদের ভুলগুলো তুলে ধরছি। আমাদেরও দোষ আছে, আমাদেরও ত্রুটি আছে, আমাদেরও ভুল আছে, আমাদেরও রাজনৈতিক কৌশলে কিছু ত্রুটি রয়ে গেছে, আমরা সেগুলো শুদ্ধ করার চেষ্টা করছি। আমার মনে হয় কোরবানি ঈদের পর থেকে জাতীয় পার্টি তৃণমূলে ব্যাপক পর্যায়ে কার্যক্রম শুরু করবে। সেভাবে আমরা একেবারে শেষ পর্যায়ে, এই সময়ে খুব আলোচিত ইস্যু ইউএস এর সাথে বাংলাদেশের চুক্তি। এই চুক্তি নিয়ে
খলিলুর রহমান সাহেব বলছেন যে বিএনপি এবং জামাতের সম্মতিতে চুক্তি হয়েছে। আবার জামাত গতকাল বলেছে জামাতের সাথে এনটিআর মুভমেন্টের কোনো কথা হয়নি। চুক্তি নিয়ে বহু কথাবার্তা। এই চুক্তির এফেক্ট আমাদের কি হতে পারে, এবং চুক্তির এই যে বিতর্কটা দেখা দিয়েছে, জামাত বিএনপি জানতো কি জানতো না, কেউ বলছেন জামাত বিএনপি সরকার মিলে দেশ বিক্রি করে দিয়েছে, আবার জামাত অস্বীকার করছে। আসলে এই চুক্তির রহস্য কি? না, জামাত বিএনপির সাথে যদি সম্মতি নিয়েও থাকেন, এটা কোন ক্যাপাসিটিতে উনি সম্মতি নিয়েছেন? তখন তো পার্লামেন্ট ছিল না। পার্লামেন্ট থাকলে সেখানে ইলেকটেড প্রতিনিধিরা থাকে, তখন পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলরা পার্লামেন্টে ভোট দিতে পারে অথবা সম্মতি দিতে পারে। তখন আসলে ক্যাপাসিটি কি ছিল? জামাত বিএনপির কাছে নিয়েছেন তো জাতীয় পার্টিকে জিজ্ঞেস করেননি কেন? মানে আপনার যাকে ভালো লেগেছে আপনি তার কাছে নিয়েছেন, যাকে ভালো লাগেনি তার কাছে সম্মতি আননি, দেননি। আর সম্মতি নিলেও এটা বৈধ হবে না। প্রথম কথা হচ্ছে, অন্তর্বর্তী সরকার এই ধরনের চুক্তি করা কখনোই উচিত না। দ্বিতীয় হচ্ছে, পার্লামেন্ট, আমাদের সংবিধানের স্কিম হচ্ছে পার্লামেন্টে চুক্তিটাকে লে করতে হবে, ডিসকাশন হবে, তারপরে পাশ হবে অথবা তারপরে কার্যকর হবে। সেই জায়গায় তো আমার মনে হয় পার্লামেন্টকে যখন কার্যকর না, তখন এই ধরনের সরকারকে বেঁধে ফেলার বা দেশকে বেঁধে ফেলার চুক্তিগুলো অবশ্যই কোনো সরকারের করা ঠিক হয়নি। এখন বৈধতা অবৈধ দিক থেকে গেলে চুক্তি স্বাক্ষর হওয়ার পরে সেখানে তো বৈধতা চলে আসে। সেক্ষেত্রে এই চুক্তি বাংলাদেশকে মানতে হবে বলেই আমার মনে হয়। তবে পার্লামেন্টে একদিন চুক্তির ক্লজ নিয়ে আলোচনা হতে পারে এবং পার্লামেন্টে জনাব ফজলুর রহমান সাহেবকে প্রশ্ন করা যেতে পারে কি প্রেক্ষাপটে উনি এই চুক্তি করেছিলেন, কেন করেছিলেন, এবং এতে দেশের কি ভালো দিক আছে, কি খারাপ দিক আছে। এ বিষয়ে 42 বিধির প্রশ্ন ফজলুর রহমান সাহেবকে করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ শাহিন ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।